চলো আমরা এপিস এপিসপিডিস এপিসপিডেসিস এবং ক্রিপ্টোকিডিজম এটির বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। ওই দিন তো কারেন্ট চলে গেল। তো এপিসপেডিয়াসিস বা হাইপোস্পেডিয়াসিস, আচ্ছা, যখন এই এপিসপেডিয়াসিস বা হাইপোস্পেডিয়াসিস যখন ওকে, এপিসপেডিয়াসিস মানে ইউরেথ্রাল ওপেনিং যখন বিলো দা পেনিসের থাকে, তখন সেটা হলো হাইপোস্পেডিয়াসিস। আর এপিসপেডিয়াসিস হলো যখন ইউরেথ্রাল ওপেনিং অ্যাবভ দা পেনিস, সেটাকে বলা হয় হলো এপিসপেডিয়াসিস। এই বুঝছো? আর এখানে আরেকটা জিনিস হলো আম, এই এপিসপেডিয়াসিস এবং হুম, কোথায় গেল? ওকে, আচ্ছা, ক্রিপ্টোকিডিজমটাও বলা হয়নি, হ্যাঁ। আচ্ছা, এপিসপেডিয়াসিস এর আগে, আচ্ছা, এপিসপেডিয়াসিস একটু বলে নিই। এপিসপেডিয়াসিস আরেকটা আছে ক্রিপ্টোকিড। আচ্ছা, এপিসপেডিয়াসিস শেষ করে নিই, ক্রিপ্টোকিডিজমটা বলতে ভুলে গেছি। এপিসপেডিয়াসিস, ইরেথ্রাল ওপেনিং অন ভেন্ট্রাল সারফেস অফ পেনিস or on dorsal surface like epispadiasis may be associated with cordy. এটা কর্ডির সাথে মিলে। কর্ডি কি ওই যে বাঁকানো থাকে, হ্যাঁ, এই যে এটা হলো কর্ডি। এপিসপেডিয়াসিসে উপরের থেকে ইউরিন বের হয়, আর হাইপোস্পেডিয়াস নিচের থেকে, মানে ইউরেথ্রাল ওপেনিং দিয়ে না বেরিয়ে নিচের দিকে চলে আসে। এই পর্যন্তই জানার বিষয়, এখানে আর তেমন আহামরি কিছু নাই। ফাইন্ডিংস কি? মিসপ্লেসড ইউরিনারি মেটাস, ইনএবিলিটি টু মেক এ স্ট্রেট স্ট্রিম অফ ইউরিন, মেডিকেল ম্যানেজমেন্ট কি? নিউট্রাল সার্কামসেশন মে বি ডিলেইড। এই আর সার ভাইয়া স্ক্রিন শেয়ার দিবেন না? ও, স্ক্রিন শেয়ার হয় নাই? দিছি তো। স্ক্রিন কি দেখা যায় না? দিছি তো আমি জি, স্ক্রিন শেয়ার। দেখা যায়। রিজয়েন করো, কাইন্ডলি রিজয়েন করো, তাহলে হবে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট হলো মিয়াটোপ্লাস্টি, যেটাকে আমরা সার্কামসিশন বলি বা মুসলমানি, হ্যাঁ। সার্জিক্যাল কারেকশন পারফর্মড স্ট্রেটিং at 3 to 9 months. It is a multi-step surgery which may finish by 2 to 3 years. এক সার্জারি দিলে সাধারণত হয় না, 2 থেকে 3 বছরের মতো সময় মাল্টিপল সার্জারি প্রয়োজন হয়। পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, চেক প্রেশার ড্রেসিং, মনিটর ক্যাথেটার ড্রেনেজ, পেইন ম্যানেজমেন্ট, ডায়াপার নরমালি। এই পর্যন্তই। তো এখানে আর তেমন বলার মতো ইম্পর্টেন্ট কিছু নাই যদিও। এবার আসি হলো ক্রিপ্টোকিডিজম। এখান থেকে কিছু কয়েকটা কোশ্চেন পাওয়া যায়। ক্রিপ্টোকিডিজম মানে হলো আনডিসেন্ডেড টেস্টিকলস, মানে টেস্টিস যখন পেলভিক ফ্লোরের থেকে নিচে না নেমে আসে, সেটা হলো ক্রিপ্টোকিডিজম। কিন্তু কথা আছে, এইটা তো এই ক্রিপ্টোকিডিজম কিন্তু মোটামুটি আম, কি বলে, ক্রিপ্টো মিনস হিডেন, এটা তো জানি আমরা। এইটা মোটামুটি জন্মের পর, আফটার 1 ইয়ার, জন্মের পর যদি 1 বছরের ভিতরে জন্মের পর থেকে আফটার 1 ইয়ার, জন্মের পর থেকে আফটার 1 ইয়ার আনডিসেন্ডেন্ট টেস্টিকল ইজ নর্মাল। মানে এই স্ক্রুটামের ভিতর থেকে বা টেস্টিসের ভিতর থেকে যদি তোমার 1 বছরের ভিতরে আম, এই টেস্টিস নেমে আসে, তাহলে এটা নরমাল। 1 বছর পর হলে ইট ইজ নট নরমাল, ইট ইজ কল্ড ক্রিপ্টোকিডিজম। এটা কিন্তু আবার মানে ক্যান্সারের দিকে টার্ন করে, হ্যাঁ, সেটা কোরিও কার্সিনোমা, একটু এই যে আমরা একটু পরেই দেখবো। তো এই ক্রিপ্টোকিডিজম, যেই টাইমটা বললাম, এই টাইমটা ইম্পর্টেন্ট এবং এটা কোশ্চেনে পাইছি আমি বেশ কয়েক জায়গায়। ঠিক আছে, টাইমটা মানে 1 ইয়ার, কি বলে, বিটুইন জন্মের পর থেকে 1 বছরের ভিতরে যদি ইয়েটা নাও নামে, ওই টেস্টিস যদি নাও নামে, তা সেক্ষেত্রে এটা নর্মাল। ঠিক আছে। তো ক্রিপ্টোকিডিজম কি? আনডিসেন্ডেড টেস্টিকলস মে বি ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল, টেস্টিস নর্মালি ডিসেন্ডেড বাই 32 উইকস অফ জেস্টেশন। মানে প্রিম্যাচিউর, সরি, 32 উইক, 32 প্রিম্যাচিউর, হ্যাঁ,
প্রিম্যাচিউর বেবি বেবি যখন জন্ম নেয় না, মানে প্রিম্যাচিউর বেবি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্রিপ্টোকিটিজম নরমাল। কারণটা কি? কারণটা হলো যে তোমার সাধারণত 32 উইক হলে এই টেস্টিস নিচের দিকে নেমে আসে। এইজন্য অনেক সময় কিন্তু 30 উইকেও বেবি হয়, 32 উইকেও বেবি হয়। সেক্ষেত্রে এই টেস্টিস নাও নামতে পারে। আর এটা জন্মের প্রায় 1 বছরের ভিতরে না নামলেও সমস্যা নেই। আর এরপরে গেলে অ্যাবনরমাল বা ক্রিপ্টোকিটিজম ধরা হয়। Undescended testicles can lead to sterility due to increased body temperature. Yes. যদি এরকম হয় যে টেস্টিস নামে নাই, সেক্ষেত্রে বন্ধ্যাত্বা বন্ধ্যাত্ব মানে বাচ্চা উৎপাদনে অক্ষম হিসেবে ধরা হবে। কারণ আমাদের এই স্ক্রুট্রামে 3 ডিগ্রি সেলসিয়াস থাকতে হয়। মানে স্ক্রুট্রাম যেটা, স্ক্রুট্রামে মানে স্পার্ম এবং মানে ফার্টাইল স্পার্মের জন্য 3 ডিগ্রি সেলসিয়াস থাকতে হয়। আর এই টেম্পারেচারে কিন্তু তোমার এই স্পার্ম তৈরি হয়। আর যদি এটা তোমার ইয়েতে মানে ওই কি বলে পেলভিক ফ্লোরের ভিতরে ঢুকে থাকে, আই মিন না নেমে যদি উপরের দিকে থাকে, সেক্ষেত্রে এই টেম্পারেচারটা আরো বেশি হয়, যার ফলে ফার্টাইল স্পার্ম তৈরি হয় না এবং বন্ধ্যাত্বতা ইন্ডিকেট করে। হ্যাঁ, এরপর আসলে 75% ডিসেন্ড স্পন্টেনিয়াসলি বাই দি এজ অফ 1 ইয়ার, যেটা বলছিলাম। তার মানে কি, জন্মের থেকে 1 বছরের ভিতরে না নামলেও চলবে। এরপরে হলে এটি ইফ ইট রিমেইনস আনডিটেক্টেড ফর লং টাইম, হাই রিস্ক অফ কোরিওকার্সিনোমা। যদি এটা এক মানে তোমার এরপরেও যদি না নামে, তাহলে এটা কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমা কি? জেমিনাল এপিথেলিয়াল টিউমার, এ টাইপ অফ সেমিওনোমা। মানে এটা এক প্রকার ক্যান্সার হয়। হ্যাঁ, এই তোমার উম, ছেলেদের ক্ষেত্রে যদি ছেলেদের ক্ষেত্রে যদি এই এক কি বলেন এই ছেলেদের ক্ষেত্রে এই যে জার্মিনাল এপিথেল, যাই হোক, এটা একটা সেল। হ্যাঁ, জার্মিনাল এপিথেলিওমা একটা সেল। এই টেস্টিকুলার ক্যান্সার হলো দুই প্রকার। একটা হলো জার্মিনাল এপিথেলিয়াল সিস থেকে হয়, যেটা মানে স্পার্ম তৈরি করে, মানে টেস্টিসের ভিতরে যে স্পার্ম তৈরি করে, সেটা হলো জার্মিনাল সেল। এই সেমিনিওমা, তা এখানে ক্যান্সার হলে সেমিনিওমা হয়। একটা হলো নন সেমিনিওমা ফ্রম নন জার্মিনাল সেলস হুইচ প্রোডিউস টেস্টোস্টেরন। মানে আমাদের টেস্টিস থেকে দুইটা জিনিস, স্পার্ম তৈরি হয়, টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, এটা আমরা জানি। হ্যাঁ, তো জার্মিনাল সেলে যখন তোমার এই ক্যান্সার হয়, সেটাকে বলা হয় সেমিনিওমা। আর যেই সেলগুলা টেস্টোস্টেরন তৈরি করে হয়, সেটা হলো নন জার্মিনাল সেল দ্বারা তৈরি হয়। তখন ওই এই সোজা কথা, টেস্টিসে দুইটা ক্যান্সার, দুই টাইপের ক্যান্সার হয়। আর সেম একই রকম ভাবে তোমার আমাদের ইউটেরাসেও আমাদের এক প্রকার এটা আসলে ক্যান্সার না, ক্যান্সারের মতোই দেখায়, যেটাকে বলে হায়াডাটিফর্ম মোল। এইটার আচ্ছা, এই হায়াডাটিফর্ম মোল পড়ছো তো কি? পড়ছো মেটার্নিটি পড়ছো? বলো তো এই হায়াডাটিফর্ম মোলের একটা সতর্কতা কি বলা হয়, বলতে পারবা? জাস্ট দেখলাম। না ভাই, আমার জানা নেই। এরকম কি পড়ছো কোথাও যে এই হায়াডাটিফর্ম মোল বা ট্রোফোব্লাস্টিক ডিজিজ হলে যার হবে, তাকে কিন্তু 1 বছরের ভিতরে আরেকবার প্রেগনেন্সি মানে মানে একবার এটা ডায়াগনোসিস হয়েছে, এটা ট্রিটমেন্ট হয়েছে, এরপরে যাতে এরপরের থেকে যাতে 1 বছরের ভিতরে সে প্রেগনেন্ট না হয়। এরকম কিছু শুনছো? যদি না শুনে থাকো, এটা যদিও ম্যাটারনিটির পড়া, আবার বলে দেই। এই হায়াডাটিফর্ম মোল বা ট্রোফোব্লাস্টিক ডিজিজ বা জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ যাদের হয়, তাদেরকে এটা তোমার ডিএনসি করতে হয়। হ্যাঁ, এটা মানে ইউটেরাসে এইটা যখন হয়, এটার সাইন সিম্পটম একদম প্রেগনেন্সির মতো, একদম কনসিভ করার মতো হয় সবকিছু, এক্সেপ্ট এইচসিজি 100,000-এর উপরে চলে যায়। আর মানে কনসেপ্ট করলে এত যায় না যদিও। আর এই ট্রোফোব্লাস্টিক ডিজিজ যখন হয়, সেক্ষেত্রে এটা হিউম্যান কোনিয়নিক গোনাডোট্রোপিন, এই হরমোনটা মহিলাদের ক্ষেত্রে অ্যাবভ 100,000 চলে যায়। সেটা হলো
তোমার এই জেস্টেশনাল সরি হায়ার ফর মোলের ক্ষেত্রে এটা হয়। আর এবং এটার সাথে অনেস্টলি সব কিছু একদম প্রেগনেন্সির মতো, এই জন্য ফার্স্ট স্টেজে ধরা যায় না। তো এটা যখন হয় তখন এটা ডিএনসি করতে হয়, একদম টোটাল ইউটেরাস একদম ডিএনসি করতে হয়, এবং ফাইনালি এটা মেইন বিষয়টা হলো এটা যখন হবে এটা ট্রিটমেন্টের আওতায় এসে এক এটা ইয়ে করার পরে 1 বছরের ভিতরে যেন কনসিভ না করে, এটা হলো মেইন বিষয়। এবং এটা খুবই 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 আসে। A gestational trophoblastic disease, rapidly growing trophoblastic tissue, which is benign initially but may later lead to gestational trophoblastic neoplasia with risk of choriocarcinoma. এটা যদি তোমার ট্রিটমেন্ট না হয় প্রপারলি, তাহলে এটা কিন্তু কোরিওকার্সিনোমা থেকে টার্ন করে। টেস্টিকুলার রিস্ক ক্যান্সার রিস্ক ফ্যাক্টরস, টেস্টিকুলার যদি ক্যান্সার হয় তাহলে ক্রিপ্টোকিডিজম হয়, এবং এইচআইভিও হতে পারে। হ্যাঁ, কোরিয়নিক গ্রোথ হ্যাজ টু ডেভেলপ। আচ্ছা, এরপর আসি হলো এই যে ফিমেল, সরি কোথায় জানি আছে, এটা একটু পরে আসি। এবং এটা এই করে ক্রিপ্টোকিডিজম সম্পর্কে দুই একটা কোশ্চেন পাওয়া যায়, একদম যে আসে না তা কিন্তু না। ফাইন্ডিংস কি আনাবেল টু প্যালপেট টেস্টিস ইন স্ক্রুটাল স্যাক, মানে টাচ করলে এখানে কোনো টেস্টিস পাওয়া যায় না। ম্যানেজমেন্ট কি সার্জিক্যাল ডিসেন্ডিং of testis if not spontaneously descended by 1 year. সার্জিক্যালি নিচে নামায় নিয়ে আসা হয় যদি 1 বছর ভিতরে না নেমে আসে। ইউজুয়ালি পারফর্ম বিটুইন 1 to 3 years if not descended by age 8 or 9. Chorionic gonadotropin can be given. নার্সিং কেয়ার এবং যদি এই যে দেখো এজেন্ট যদি ইফ ইট রিমেইনস ইফ নট ডিসেন্ডেড বাই 8 to 9 years, if not descended by age 8 to 9 years, chorionic gonadotropin can be given. আচ্ছা, কেন 8 থেকে 9 বছরের ভিতরে তোমার যদি না নামে তখন আমরা এই কি বলে হরমোন দিতে হয়? কারণ আমাদের যেই ছেলেদের যে ম্যানলি বিহেভিয়ার অথবা ছেলেদের যে আচরণ, এই জিনিসগুলা তোমার মেনটেন হয় না, কারণ টেস্টোস্টেরন এগুলা তো তোমার এখান থেকেই এই উৎপন্ন হয়, তাই না? এই কোরিয়নিক gonadotropin কি করে? হেল্পস টু ডেভেলপ সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স। আর এরপর আসি হলো আম, এরপর আসি হলো ডিউরিং নার্সিং কেয়ার ডিউরিং টেস্টিকুলার অ্যাক্টিভিটিস, সরি ডিউরিং টেস্টিকুলার এক্সামিনেশন, বি কেয়ারফুল নট টু এলিসিট ক্রিমেস্টেরিক রিফ্লেক্স হুইচ ক্যান পুল টেস্টিস হায়ার ইন পেলভিক ক্যাভিটি। মানে হলো নার্সিং অ্যাক্টিভিটির সময় যেটা উপরে আছে তো আছেই, এটাকে আরো বেশি টানাটানি করলে এটা কিন্তু এমন উপরে উঠবে এরপরে খুঁজেই আনা যাবে না। আচ্ছা, যাই হোক, এই যে ক্রিমেস্টেরিক রিফ্লেক্স ওরা যেটা বললাম, যেই রিফ্লেক্সের কারণে মানে টেস্টিস ইয়েতে থাকে, রিফ্লেক্স অ্যাকশন অফ ক্রিমেস্টেরিক মাসেলস হোয়েন ইনার থাইজ স্ট্রোক, ওই কাশি দিলে হাঁচি দিলে যে উপর দিকে উঠে আসে না, এটা হলো ক্রিমেস্টেরিক রিফ্লেক্স। মানে আমরা নার্সিং ইন্টারভেনশনে জানি বেশি নাড়াচাড়ি করতে যাই, এটা আরো উপরের দিকে না উঠায় দিই, এটাই বলছে আর কি। পোস্ট অপারেটিভলি অ্যাভয়েড কন্টামিনেশন অফ দি ইনসিশন, এই ছিল। আর এই যে দেখো টেস্টিকুলার ডিসেন্ড ইন বেবিস, একই জিনিস, টেস্টিস ইউজুয়ালি ডিসেন্ডস টু স্ক্রুটাম বাই টার্ন, ওই যে মানে 32 উইকের পরে ইয়েতে হয়। ইট ইজ নট আনইউজুয়াল দ্যাট দ্য টেস্টিস কুড বি স্টিল ইন দি ইনগুইনাল ক্যানেল ইন প্রিটার্ম বেবিস, কারণ মোটামুটি 32 উইকের ভিতরেই নেমে আসে। যদি না 32 যদি না নামে, সরি 32 উইকের পরে নামে, মানে টার্মের ক্ষেত্রে যদি না নামে তাহলে এটা ভিতরে থাকে
এই জন্য জন্মের পর অনেক সময় প্রিটার্মের এদের 1 বছরের ভিতরে নেমে আসে। যদি না নামে তখন উই মাস্ট কনসার্ন। হ্যাঁ, যেটা বলছিলাম। It is not unusual the testes could be still in the inguinal canal in preterm babies which might descend over time. If it still doesn't descend, it is called cryptorchidism, যেটা বললাম এতক্ষণ ধরে। আচ্ছা, কেন এই যে মুসলমানি বা সার্কামসিশন ডিলেট করা হয় হাইপোস্পিডিয়াসিস এপিস্পিডিয়াসিসে? The discarded the tissue can be used for corrective repair. যদি আমি এই ধরনের কিছু দেখি নাই আসলে। পোস্ট অপারেটিভ কেয়ার একই জিনিস, ওই যে এপিস্পিডিয়াস হাইপোস্পিডিয়াস। The child will have catheter to maintain the patency while the meatus heals. ওই যে মানে ইউরেথ্রার ওপেনিং যখন নিচের দিকে উপরের দিকে চলে আসে, তখন এই ক্যাথেটারটা পেশেন্টের ইউরেথ্রার ভিতরে দিয়ে রাখা যাতে করে যেটা মিটাসটাকে হিল করতে সাহায্য করে। Absence of urine output for over 1 hour may indicate kink or obstruction and should be reported. Yes. যদি 1 ঘন্টার ভিতরে ইউরিন না বের হয় বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা কিন্তু রিপোর্ট করতে হবে, কারণ এটা অবস্ট্রাকশন ইন্ডিকেট করে। এবার আসে হলো বিছানায় প্রস্রাব করা বা ইনিউরেসিস। Involuntary passage of urine after the expected age of control may be primary or secondary. Primary achieved কি বলে প্রাইমারি নেভার অ্যাচিভড কন্ট্রোল, মানে যাদের যারা ঠিকমতো ধরেই রাখতে পারেনি। আর সেকেন্ডারি ডেভেলপ কমপ্লিট কন্ট্রোল অ্যান্ড লুজ ইট, মানে হলো মাঝে মাঝে পারে, মাঝে মাঝে বিছানা পেশাব করে, মাঝে মাঝে করে না, এই টাইপের। মোর কমন ইন বয়েজ, এটা আমি ছেলেদের ক্ষেত্রে আসলেই বেশি দেখছি। এটিওলজি কি? আচ্ছা, এই এই যে প্রস্রাব যে রাত্রিবেলা যে পেশাব করে দেয় বিছানায়, এটা সাধারণত কত দিনের ভিতরে এটা ধরা উচিত জানো? কারো কোনো আইডিয়া আছে? কেউ পড়ছিলা কখনো? এই ফারানা জানো এটা? কত দিনের মধ্যে ধরা উচিত? মানে হ্যাবিট গ্রো করা উচিত। এই যে প্রি স্কলার থেকে 1.5 বছরের ভিতরে এই প্রস্রাব ধরে রাখার ক্ষমতা তৈরি হতে হয়। টোলটারে জি, 1.5 বছরের ভিতরে তৈরি হতে হয় এটা। এটা কি হয় ভাইয়া 1.5 বছরে কি? আমি বইতে এটাই পাইছি, কোশ্চেনে আর কি। এটিওলজি হলো নন অর্গানিক, কি কারণ? বিশেষ করে সাইকোলজিক্যাল, লাইক ইনসিকিউরিটি ফিলিং, স্ট্রেসফুল এনভায়রনমেন্ট, স্লিপ ডিস্টারবেন্স। এটা আমি কোশ্চেনে পাইছি মোটামুটি কয়েকটা জায়গায়, যে নন অর্গানিক কারণে বিছানায় প্রশ্ন করে, লাইক সাইকোলজিক্যাল, ইনসিকিউরিটি ফিলিং, স্ট্রেসফুল এনভায়রনমেন্ট। বাচ্চাদের বেশি বকাঝকা দিলেও এরকম হয়। অর্গানিক কি? ইমম্যাচিউর ব্লাডার, ডিলেড নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট এটসেট্রা। ম্যানেজমেন্ট কি? ব্লাডার রিটেনশন এক্সারসাইজ, বিহেভিয়ার মডিফিকেশন লাইক বেড অ্যালার্ম ডিভাইস। মানে বেড অ্যালার্ম ডিভাইস হলো যে পেশাব করার সাথে সাথে অ্যালার্ম বাজে ওঠে, এটা হলো বেড অ্যালার্ম ডিভাইস। তারপর আসলে বিহেভিয়ার মডিফিকেশন, এটা তো বললাম আমি। মেডিকেশন লাইক ইমিপ্রামিন, প্রোপানথেলিন ব্রোমাইড, এটা আমরা অলরেডি পড়ছি। ডিসমোপ্রেসিন, এডিএইচ। ডিসমোপ্রেসিন মিন্স এডি, প্রেসিন মিন্স এডিএইচ, সোজা কথা। এডিএইচ কি? ওয়াটার রিটেনশন করে। নার্সিং কেয়ার কনফার্ম this is not a conscious behavior, involve child in care according to the age, like stripping the wet linen or laundry, avoid scolding and ki belittling the child. এই ছিল মোটামুটি আলোচনা। দেখি কিছু স্লাইডের কি কি বাকি আছে, বায়োফিডব্যাক দরকার নাই। আচ্ছা ভাইয়া বলেন তো স্পার্ম তৈরি হয় কত ডিগ্রি সেলসিয়াসে? 3 ডিগ্রি।
না, এটা এটা তো পড়ছি, আমরা জানি। এটা আজকে তো করলাম। কি এবার একটা আসি। কোশ্চেন আর আপনি হাসতেছেন কেন? ভালো উম, কোশ্চেন তাই কিন্তু। না না, এটা তো আমি বলছি, আমি তো না বলিনি। তকির ভাই হাসতেছে, এটা কি হাসি নাকি? এটা কোশ্চেন। আমি আর ভাইয়া যেগুলা বলি এগুলো সব কোশ্চেন। ও আচ্ছা, তো কি হাসির রিয়েক্ট দিছে? জানি না তো আসলে। আচ্ছা, আমরা এই যে এমিপ্রামিন, প্রোপানথেলিন, ব্রোমাইড, তারপর ডেসমোপ্রেসিন, এইগুলা অলরেডি আমরা জানি, যেগুলা অ্যান্টিকোলিনার্জিক অ্যাসিড, বিশেষ করে এই ইমিপ্রামিন, প্রোপানথেলিন, ব্রোমাইড, এরা কিন্তু অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে। তো অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে এরকম আরো কিছু, আরেকবার বলি, একই জিনিস অনেকবার বলা হইতেছে যাতে মনে থাকে। লাইক অ্যান্টিহিস্টামিন, যত ঠান্ডা। আচ্ছা, রেনিটিডিনও কিন্তু H2 রিসেপ্টর ব্লকার। রেনিটিডিন, এটা কিন্তু রেনিটিডিন কিন্তু আমাদের এট এ টাইম, যেমন আহ, কি বলে, আম, ধুর, ওটার নাম জানি কি, মানে পেপটিক আলসারেও ওটা ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ইয়েতেও ব্যবহার করা যায়, হাঁচি, সর্দি, কাশি, এগুলোতেও ব্যবহার করা যায়, যদিও আমাদের সেটা খুব একটা ব্যবহার হয় না। মোস্টলি তোমার পেপটিক আলসার ডিজিজে ব্যবহার হয় রেনিটিডিন। তারপরে এগুলো কিন্তু অ্যান্টিহিস্টামিনের ভিতরে পড়ে। তারপরে অ্যাট্রোপিন, এটা জানি, বিপি বাড়াতে সাহায্য করে। ইমিপ্রাভিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের ভিতরে। অ্যান্টিসাইকোটিক লাইক হ্যালোপেরিডল, ফ্লুপেনথিকজল, এগুলো সবই অ্যান্টিসাইকোটিক, লাইক লিভোডোপা, কার্বিটোপা। তারপরে ইউনারি অ্যান্টিকোলিনার্জিক লাইক প্রোপানথেলিন, ব্রোমাইড, অক্সিবিউটিনিন, সলিফিনাসিন, এগুলো। এবার আসি হলো, আধা ঘন্টা আছে তো, হয়ে যাবে। চলো আমরা এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোম, দুইটা দুইটা জিনিস। আগে পার্থক্যটা বুঝে নেই, তারপরে আমরা একটু সামনের দিকে যাবো, হ্যাঁ। আম, তার আগে বলো, সবার কি অবস্থা, আছো ভালো? জি ভাইয়া ভালো আছি। এটা ফ্রিজে রাখছি, ফ্রিজে। ভাইয়া আমাদের ইয়ে এরপরে ওই যে মাস্কুলোস্কেলেটালটা ধরা যায় না? হ্যাঁ, চাই। এই মানে যেখান থেকে ধরি একই, কোনো সমস্যা নেই। মানে ওইটা একটু বেশি কঠিন লাগে ওই ওই সিস্টেমটা। কোনো সমস্যা নেই। তো চলো আমরা নেফ্রোটিক সিনড্রোমটা একটু পড়ি। নেফ্রোটিক সিনড্রোম, আচ্ছা, যে আচ্ছা, নেফ্রোটিক এবং নেফ্রোটিক, বা এরপরে আসে হলো অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। নেফ্রোটিক সিনড্রোম আসলে নেফ্রাইটিক, এই যে গ্লোমেরুলো নেফ্রাইটিস না, এটাকে আবার নেফ্রাইটিক সিনড্রোমও বলা হয়। হ্যাঁ, এপিএসজিএন টাকে সংক্ষেপে নেফ্রাইটিক সিনড্রোমও বলে, আর নেফ্রোটিক সিনড্রোম তো আলাদা। আচ্ছা, তো কি হয় আসলে নেফ্রোটিক সিনড্রোম, একটু বোঝার চেষ্টা করি। নেফ্রোটিক সিনড্রোমে হয় কি, যে এইখানে এটা কোনো সিঙ্গেল কোনো রোগ না, হ্যাঁ, এটা একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কি এর আগেও বলেছিলাম, আজকে আরেকবার একটু বলি। অটো ইমিউন ডিজিজ হলো এমন একটা ডিজিজ, সরি, এমন একটা কন্ডিশন যেখানে বডি নিজেই এমন কিছু সাবস্টেন্স তৈরি করে, যে সাবস্টেন্স গুলা বডির নিজের সেলকে নিজেই ডিস্ট্রয় করে দেয়। অটো অটো, এটার কোনো কারণ জানা যায়নি, নিজেই তার এই শরীরের জন্য হার্মফুল সাবস্টেন্স তৈরি করে নিজের ক্ষতি করে। ঠিক আছে, এটাই হলো নেফ্রোটিক সিনড্রোম বা নেফ্রোসিস। ঠিক আছে, এবং এটা অটোমেটিক হয়, এটা কারণটা কি, অটো ইমিউন। এবং এইটা আমাদের যেই আমাদের কিডনির কিডনির যেই যেই ফিল্টার সিস্টেম, আই মিন গ্লোমেরুলার্স, দেখায় দিই।
উম, তোমরা তো জানো কিডনির ওই যে কিডনির চিত্র যখন আঁকি ওখানে যে গ্লোমেরুলার যে জালির মতো থাকে, এই কিডনির যে গ্লোমেরুলার মেমব্রেন বা গ্লোমেরুলার এটার স্ট্রাকচারাল ডিফর্মিটি ঘটায়। আই মিন স্ট্রাকচারালি এটার ইয়েটা ভেঙে দেয়। মানে স্ট্রাকচার যদি ধরো ভি এটাকে ভেঙে ভেঙে দিয়ে দেয় ফর এক্সাম্পল, কথার কথা আর কি। তো এই গ্লোমেরুলার স্ট্রাকচারাল পরিবর্তন ঘটায়, ঠিক আছে, স্ট্রাকচারাল অল্টারেশন অফ গ্লোমেরুলার মেমব্রেন উইথ ইনক্রিজড পারমাবিলিটি টু প্লাজমা প্রোটিনস লাইক অ্যালবুমিন। আচ্ছা, কি হয় তাহলে এই যে অটোইমিউন প্রবলেম, এই অটোইমিউন প্রবলেমে কি হয় আমাদের, এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই নেফ্রোটিক সিনড্রোম এবং নেফ্রাইটিক সিনড্রোম বোথ আনলিমিটেড টাইম কোশ্চেন আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে ভালো করে। তো নেফ্রোটিক সিনড্রোমের প্রবলেম কি, এরা কিডনির যে গ্লোমেরুলার ফিল্টার আছে এই ফিল্টারটাকে বা ছাঁকনিটাকে স্ট্রাকচার পরিবর্তন মানে মানে ভেঙে ফেলে। ফলে কি হয়, শরীর থেকে প্রচুর পরিমাণ যে প্রোটিন আছে এই প্রস্রাবের মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে এটা বের হয়ে যায়। কেন? কারণ আমাদের এই যখনই তোমার এই প্রোটিন থাকতে পারে না তখন এই কি বলে ফ্লুইড বা ব্লাডও থাকতে পারে না। তারা কি করে, শরীরের থেকে এই প্রস্রাবের মাধ্যমে বের হয়ে আসার চেষ্টা করে এবং এর ফলে কি হয়, বডি থেকে অ্যালবুমিন কমে মানে সিরাম অ্যালবুমিন নাই হয়ে যায়। আর এইটা সবচেয়ে বেশি দেখা যায় যে হলো প্রিস্কুলারদের। এই ছিল তোমার নেফ্রোটিক সিনড্রোমের বিষয়। এবার আসলে নেফ্রাইটিক, তোমরা অবলিক দিয়ে বইতে লিখে রাখতে পারো নেফ্রাইটিক। নেফ্রাইটিক সিনড্রোম এটাকে সংক্ষেপে এপিএসজিএন বা অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস বলা হয়। এটা একটা immune complex disease resulting from antigen antibody reaction 2 degree to group second degree to group A beta hemolytic streptococcal infection resulting in destruction, inflammation and sclerosis of glomeruli of both kidneys. আচ্ছা, মানে এটা হয়েছে কি, এইটা এটা মূলত এইটা এইটা সরাসরি কিন্তু কিডনির কোনো রোগ না। এই এপিএসজিএন এটা কিন্তু সরাসরি কিডনির কোনো রোগ না। এটা বডির অন্য কোথাও কোন একটা মানে এই আমরা এর 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 আগেও পড়ছিলাম স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশনের ফলে কি হয় বলো তো, এটা এর আগে বলছিলাম, আজকে একটু ধরি। বলবো? ফারহানা, না ফারহানা একটু চুপ থাকো দেখি, ফারহানা একটু চুপ থাকো, আখিও একটু চুপ থাকো, বাকিদের জিজ্ঞাসা করি দেখি স্ট্রেপ্টোকক্কাল থ্রোট ইনফেকশন কি হয়। এটা তো ওই যে স্ট্রেপ থ্রোট বা স্কিন ইনফেকশন হয় না, হ্যাঁ মানে স্ক্লেরোসিস হয়, ইনফ্লামেশন হয়, হুম, আর ইভেন হলো আপনার এটা তো কিডনিতে ইফেক্ট ফেলে, কিডনি ফাংশন কমে যায়, মানে অন্য কোনো স্ট্রেপ্টোকক্কাল ইনফেক্ট। এই স্ট্রেপ্টোকক্কাল থ্রোটে কি কিডনিতে এফেক্ট ফেলে নাকি স্ট্রেপ্টোকক্কাল স্কিন ইনফেকশনে কিডনিতে প্রভাব ফেলে, কে বলতে পারবে? ফারহানা পারবা? দুইটাই তো ভাইয়া। নো, কিডনিতে এফেক্ট ফেলে কোনটা, স্ট্রেপ্টোকক্কাল কোনটা? স্কিন, যেটা স্কিন ওটা হচ্ছে, যেটা শর্ট এটা বুঝি নাই, আবার বলো। ভাইয়া যেটা স্কিন স্ট্রেপ্টোকক্কাস প্রবলেম থ্রোট সেটা ইনফেকশন হচ্ছে ফেলে, আর যেটা শর্ট ইনফেকশন সেটা হচ্ছে হার্টে এফেক্ট ফেলে, এন্ডোকার্টাইটিস। এন্ডোকার্ডিটিস হয় স্ট্রেপ্টোকক্কাস থ্রোটে, আর স্কিন ইনফেকশন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম কিডনিতে। ইয়েস, এটা অনেকবার আমি সাউন্ড করে করে বলছিলাম, বুঝছো? কি বলছেন আবার বলেন তো। আবার বলি শোনো, যারা ভুলে গেছো, এই স্ট্রেপ্টোকক্কাস দ্বারা মূলত দুইটা ইন্ডিকেট করা হয়। স্ট্রেপ্টোকক্কাল যারা আছে সবাই লিখে রাখো, এর আগেও বলছিলাম কার্ডিওভাস্কুলার পড়ানোর সময়, স্ট্রেপ্টোকক্কাল
স্ট্রেপ্টোকক্কাস থ্রোট ইনফেকশন যখন হয়, এটার ফলে হার্টের প্রবলেম হয়। হার্টের কি প্রবলেম? পেরিকার্ডাইটিস। হার্টের ভালভ না নষ্ট ভাইয়া হয়ে, সরি, এন্ডোকার্ডাইটিস এন্ডোকার্ডাইটিস, বলছি এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ড হার্টের ভালভ নষ্ট হয়ে যায়। আর স্ট্রেপ্টোকক্কাস স্কিন ইনফেকশন, বিশেষ করে ইমপেটিগো দাঁড়াও দেখাইতেছি। ভাইয়া রিউমেটিক ফিভারও তো হয়। হ্যাঁ, দাঁড়াও, ইমপেটিগো, এই যে দেখো, এই যে এই স্লাইডটির দিকে তাকাও। স্ট্রেপ্টোকক্কাস থ্রোট ইনফেকশন ক্যান লিড টু রিউমেটিক ফিভার এবং পেরিকার্ডাইটিস, সরি এন্ডোকার্ডাইটিস। তারপরে স্ট্রেপ্টোকক্কাল স্কিন, এটার বা ইমপেটিগো, এই যে ইমপেটিগোর ছবি হলো এটা। এই যে মানে হানি কালার্ড ক্রাস্ট হয় বাচ্চাদের। স্ট্রেপ্টোকক্কাল স্কিন ইনফেকশন, এটা এপিএসজিএন বা অ্যাকিউট, কি বলে, অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস বা এপিএসজিএন। এটার ফলে তোমার ইয়ে হয়, কি বলে, নেফ্রাইটিক সিনড্রোম হয়। বিশেষ করে এই এই জায়গাটা থেকে কোশ্চেনটা পাওয়া যায়। এবার এটা অনেকবার আসে, অনেকবার। ফারানাকে অনেকবার পেয়েছো না? হ্যাঁ ভাই, অনেক অনেক ইম্পর্টেন্ট এটা। এন্ডোকার্ডাইটিস বলার কারণ হচ্ছে এইটা দিয়েই কোশ্চেন হয়। হুম, এটা এর আগেও বলছিলাম, অনেকে ভুলে গেছে। আচ্ছা, তো পার্থক্যটা আগে বলি তারপরে যাইতেছি। তো কি বলে, এপিএসজিএন বা গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা তো বললাম যে এক প্রকার কিডনির ইনফেকশন, এবং মেইনলি কিন্তু স্ট্রেপ্টোকক্কাস দ্বারা হয়। এবং এর ফলে বিশেষ করে এই 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 মানে স্ট্রেপ্টোকক্কাসটা মূলত স্কিনের কোন একটা প্রবলেম করে প্রথমে। এই প্রবলেমটা পরে যায় কিডনিতে, এই কিডনির দিকে চলে যায়। তখনই মূলত এই অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসটা হয়। এবং এটা কি হয়, আমাদের যে কিডনির যেই গ্লোমেরুলাই, এখানে ইনফ্লামেশন ঘটায়, স্ক্লেরোসিস মানে শক্ত করে ফেলে, মানে বোথ কিডনি এরকম করে ফেলে। হ্যাঁ, এটা 6 থেকে 7 বছরের বাচ্চাদের বেশি হয়। তার ফাইন্ডিংস কি? এবার আসি হলো নেফ্রোটিক সিনড্রোমে। অলরেডি আমরা পড়তেছি নেফ্রোটিক সিনড্রোম। তাহলে যেহেতু নেফ্রোটিক সিনড্রোমে স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়, আই মিন স্ট্রাকচারই ভেঙে যায়, গ্লোমেরুলারই ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের ওই ভেসেলের, সরি, কিডনি ভিতর থেকে ব্লাড বা ফ্লুইড ওই অ্যালবুমিনের মাধ্যমে অ্যালবুমিন বের হয়ে যায়। ফলে ইউরিনও বের হয়ে যায় এবং বডি অনেক বেশি এডেমেটাস হয়ে যায়। কেন বডি এডেমেটাস হয়ে যায়, যেটাকে অ্যানাসার্কা বলা হয়? কেন? এটাকে বলা হয় অ্যানাসার্কা। হোল বডি, বাচ্চাদের হোল বডি ফুলে যায় কেন? এই লাইনটা একটু বুঝাও বলো তো, এটা আমি অনেকবার বলছি, আজকে আমি বলবো না এটা। কেন প্রোটিন ইউরিয়ার ফলে, মানে ইউরিনের সাথে যখন প্রোটিন বের হয়ে আসে, ফলে বাচ্চাদের বডি ফুলে যায় কেন? কি কারণ? দেখি এটা, বলবো লাবণী বলো তো। লাবণী, হ্যাঁ, অ্যালবুমিন তো হচ্ছে প্রোটিন, যেটা এটা পানি ধরে রাখে, কিন্তু এটা না থাকলে তখন তো বডিতে সব পানি চলে যাবে, তখন ফেস, তারপর হচ্ছে আহ, হাত পা সব জায়গায় হচ্ছে পানি জমতে থাকবে। ইয়েস, ভেরি গুড, তুমি একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করছো। এই কারণটাই মূলত, এই যেহেতু অ্যালবুমিন থাকে না ভেসেলের ভিতরে, অ্যালবুমিন বের হয়ে আসে, আর ফ্লুইড, বডির যে ফ্লুইড, এগুলো পুরো হোল বডিতে ছড়ায় যায়, এটাকে বলা হয় অ্যানাসার্কা।
যখন হোল বডি এডেমা হয়, যখন হোল বডি ফুলে যায় সেটাকে বলে অ্যানাসার্কা, আর যখন পার্ট অফ দি বডি ফুলে যায় সেটাকে বলে এডেমা। এবং এর ফলে মিনিমাল চেঞ্জ ইজ ওয়ান অফ দি মেইন কজ অফ নেফ্রোটিক সিনড্রোম। আচ্ছা, যাই হোক, এবার তো আমরা একটু এক চান্সে একটু আমাদের অ্যালবুমিন লেভেলটা একটু জেনে নেই। সিরাম অ্যালবুমিন লেভেল 3.5 থেকে বাট ভাই 5. এখানে হ্রাসের সিস্টেম কিভাবে অ্যাক্টিভেশন হয়? সেটাই বলতেছি, এখনো যাই নাই এই পর্যন্ত। আচ্ছা, তারপর হলো আমাদের কই জানি, ওই যে আমাদের অ্যালবুমিন, আমাদের সিরাম প্রোটিন যেগুলো থাকে, বিশেষ করে প্রোটিন বলতে যেন আমরা অ্যাটলিস্ট অ্যালবুমিন বুঝি। তো অ্যালবুমিন লেভেল হলো 3.5 থেকে 5.5, গ্লোবুলিন 2.0 থেকে 3.5, আলফা বিটা গামা এগুলো অনেকগুলো তো গ্লোবুলিন থাকে, ফিব্রিনোজেন প্রথ্রম্বিন এগুলো তো জানি আমাদের রক্ত জমাট বাঁধতে কাজ করে। তো আহ, আম, কি বলে আমাদের যেই দাঁড়াও, এই যে আমাদের যেই নেফ্রোটিক সিনড্রোম, এখানে রাস মেকানিজম কিভাবে অ্যাক্টিভেট হয়। তো আমরা প্রথমেই জানার চেষ্টা করি যে এর ইয়েতে ওইটা হুম দেখো, আমাদের বডিতে যখন ওই যে এই যে দেখো, আমাদের বডিতে যখন ইয়ে হয়, এই যে আমাদের বডিতে যখন ফ্লুইড কমে যায়, আই মিন ভেসেলের ভিতরে যখন ফ্লুইড থাকে না, আমাদের কিডনির কাজ কি? ব্লাড প্রেশার মেনটেন করে রাখা না? আমাদের বডিতে যখন ফ্লুইড কমে যায় কেন, এখানে এখানে কেন ফ্লুইড, এখানে তো হেমোরোজ হইতেছে না, এখানে ফ্লুইড কমে যায় হলো ভেসেলের ভিতরে ফ্লুইড থাকে না কেন? কারণ প্রোটিন নাই। আর প্রোটিন কি করে? ভেসেলের ভিতরে অনকোটিক প্রেসারের মাধ্যমে কি করে? আমাদের ফ্লুইডকে ভেসেলের ভিতরে ধরে রাখতে সাহায্য করে। এখন কথা হইল, আমাদের এই ভেসেলের ভিতরে যখন ফ্লুইড না থাকে তখন আমাদের কিডনি এটাকে সেন্স করে যে আমাদের বডিতে বিপি কমে যাচ্ছে, তখন কিডনি নিজে থেকে বিপি বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যেটা আমরা অলরেডি জানি। তো কিডনির সমস্যার কারণে কি হয়, আমাদের বডি থেকে প্রচুর পরিমাণে অ্যালবুমিন বের হয়ে আসে, তাই না? আর এবং এর ফলে কি হয়, আমাদের আমাদের সিরাম অ্যালবুমিন কমে যায়। আর সিরাম অ্যালবুমিন কি করে, আমাদের অনকোটিক প্রেসার মানে ভেসেলের ভিতরে ব্লাড ধরে রাখে, যার ফলে কিন্তু কিডনি সেন্স পায় যে আমাদের বডিতে ফ্লুইড নাই, এবং কিডনির দিকে কি হয় যে পারফিউশন কমে যায়। ফলে কি করে, ফলে শরীর যেই প্রেসার বা বিপি এটা বেশি যখন কমে যায় তখন কিডনি নিজে থেকেই এই রাস মেকানিজম অ্যাক্টিভেট করে দেয়, যেটা এর আগেও বলছি। তো কিভাবে করে এটা? প্রথমেই আমাদের এই যে কিডনি থেকে রেনিন সিক্রেশন হয়, রেনিন এটা এক প্রকার এনজাইম, যেই এনজাইমটা মূলত অ্যানজিওটেনসিন, আমাদের যেই এনজাইমটা আমাদের লিভার থেকে এক প্রকার হরমোন সিক্রেশন হয়, যার নাম হলো অ্যানজিওটেনসিনোজেন। এটার সাথে কাজ করে, এই অ্যানজিওটেনসিনোজেন এটার সাথে কাজ করে অ্যানজিও, এটা মানে এটাকে কনভার্ট করে ফেলে অ্যানজিওটেনসিনোজেনকে। রেনিন কি করে, তোমার অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করে। এটা এর আগে বলছি, একটু ফাস্ট যাবো। অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করে। এই অ্যানজিওটেনসিন আবার আমাদের অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম নামক একটা এনজাইম আছে, যেটাকে আবার অ্যানজিওটেনসিন 2 তে পরিণত করে। রাস নিয়ে কি আজকে বেশি ডিটেলস আলোচনা করব? এর আগেও কিন্তু বলছিলাম। তো অ্যানজিওটেনসিন 1 থেকে এইস এর মাধ্যমে বা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে যখন এটা অ্যানজিওটেনসিন 2 তে পরিণত হয়, এই অ্যানজিওটেনসিন 2 এর আবার বিভিন্ন ধরনের এফেক্ট থাকে, লাইক কি,
এরা ভেসোটাকে কনস্ট্রিকশন করে। ভেসোকনস্ট্রিকশনের ফলে কি হয়? বিপি বেড়ে যায়। আবার এরা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএইচ সিক্রেশন করতে সাহায্য করে। আর এডিএইচ কি করে? আমাদের কি বলে? রিটেনশন অফ ওয়াটার। আর রিটেনশন অফ ওয়াটার মানে মানে এটাকে কি বলে তোমার মানে ফ্লুইড ধরে রাখে, রিটেনশন করা শুরু করে। তারপরে অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে। তো এগুলো সবগুলা মিলিয়ে একত্রে এই কিডনির উসিলায় বা রাস মেকানিজমের উসিলায় এরা আমাদের বিপি বাড়াতে সাহায্য করে। এইভাবে মূলত কিডনি আমাদের বিপি এখানে বাড়ানোর চেষ্টা করে। আমি কি বুঝতে পারছি? ইয়ে আহ, তকির তকির বোঝা গেছে? মানে এই যে আমাদের বডিতে যে ইয়ে থাকে না, ফ্লুইড যে কমে যায়, ভেসেলের থেকে যে ফ্লুইড মানে বের হয়ে যায়, মানে ভেসেলের ফ্লুইড বা ব্লাড যে কমে যায়, ফলে কি হাইপোভলিমিয়া হয়ে যায় না? তো আমাদের কিডনিটা সেন্স করে যে আমাদের ভেসেলের ভিতরে ফ্লুইড নাই। আর এর ফলে আমাদের কিডনি দিকেও পারফিউশন কমে যায়। আর এই যে গ্যাপ, এই গ্যাপটা পূরণের জন্যই মূলত ও আমি ভয় পেয়েছিলাম যে এমন একটা কিছু। এই গ্যাপটা ফিল আপের জন্যই মূলত আমাদের রাস মেকানিজম অ্যাক্টিভেট হয়। আর রাস মেকানিজম এটা কি করে? আমাদের এই যে ভেসোকনস্ট্রিকশন করতে সাহায্য করে, তারপরে এডিএইচ রিলিজ করে, অ্যালডোস্টেরন রিলিজ করে। এগুলো সবগুলা কি করে এট এ টাইম? আমাদের বিপি, বডিটাকে ফ্লুইড ধরে রাখতে সাহায্য করে এবং বিপি বাড়াতে সাহায্য করে। আর এই কারণেই মূলত বডি ফুলে গেলেও আমাদের আসলে মূলত ওই ইনিশিয়ালি আমাদের ফ্লুইড হাইপোভলিমিয়া থাকে। তো কিডনি কি করে? এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের রাস মেকানিজম চালু করে। বুঝা গেছে? ইয়ে আচ্ছা ভাইয়া, এই হুম। রাস মেকানিজম যখন চালু হয় তাহলে এই পেশেন্টের আরো ইডিমা হবে না? যেহেতু সোডিয়াম আর ওয়াটার রিটেনশন করতেছে। এরা এমনি তো তো পেশেন্ট আমি বলি এরা কিন্তু ভেসেলের ভেসেলের ভিতরে ধরে রাখার চেষ্টা করে। তবে প্রোটিন যেহেতু না, হতে আমি পারে, বলতেছি ভাইয়া ওরা তো রাইট। হচ্ছে ব্লাড ভলিউমটা ভ্যাসোকনস্ট্রিক্টের মাধ্যমে ব্লাড ভলিউমটা বাড়াচ্ছে আমাদের। এখন কথা হচ্ছে আমাদের তো প্রোটিনই নেই, তো ভ্যাসেলের মধ্যে যে আমাদের পানিটা ধরে হুম, রাখবে। হতে পারে, রাইট। ভালো একটা পয়েন্ট বলছো, কখনো এভাবে খুঁজি নাই। হইতে পারে, হইতে পারে ইয়ে। আর এখানে যেহেতু নেফ্রোটিক সিনড্রোমে স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকে, হইতে পারে। ভালো একটা পয়েন্ট। হইতে পারে, আমি কোনো সার্চে দেখিনি। যদি তোমরা কি একটু দিয়ে দেখে আমাকে একটু জানাও তো এটা হয় কিনা। হওয়ার পসিবিলিটি আছে, অথবা অন্য কোনো মেকানিজম থাকলেও একটু জানাও। বুঝছো তৌকির? বাকিরা যারা আছো, বোধগম্য কিনা? হ্যাঁ ভাইয়া। আমরা প্রোটিন নেফ্রোসিস বা নেফ্রোটিক সিনড্রোমে একই যে এর কি হয় এখান থেকে একটু দেখতে পারি। তো ইনক্রিজড প্লাজমা পারমেবিলিটি অফ গ্লোমেরুলার মেমব্রেন, মানে ওই গ্লোমেরুলার যেটা আছে এটা যখন তোমার ডিস্ট্রয় হয়ে যায়, মানে স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়, পরে প্রোটিন কি হয়? বের হয়ে যায়। প্রোটিন বের হয়ে গেলেই মানে কি অনকোটিক প্রেশার কমে যায়। আর অনকোটিক প্রেশারই যখন বেড়ে যায় তখনই রাস মেকানিজম স্টিমুলেট হয় বা অ্যাক্টিভেট হওয়া শুরু করে। ফলে কি হয়? রাস মেকানিজম অলরেডি আমি দেখছি, ইনক্রিজ প্রোডাকশন অফ এডিএইচ and aldosterone, significant water retention with general shift of plasma into interstitial space. এর ফলে কি হয়? সিভিয়ার লেভেলের এডেমা হয়। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখো, ইয়েস ফারহানা, তোমার অ্যান্সার তো পেয়ে গেছি। এরা একে তো প্রোটিন নাই, ঠিক আছে। দুই আবার হলো কিডনিতে যেহেতু প্রোটিন, সরি, কিডনিতে যেহেতু সেন্স করে যে রাস মেকানিজম অ্যাক্টিভ করতে হবে, তো অ্যাক্টিভেট করে দেয়। এদিকে আবার কিডনির যে গ্লোমেরুলার, এটা হলো
মানে ডিস্ট্রয়েড থাকে, মানে পার্শিয়ালি ডিস্ট্রয়েড থাকে। ফলে কি হয়, এই রাস মেকানিজম অ্যাক্টিভেটের ফলে বডিতে বিপি বাড়ানোর চেষ্টা করে একদিক দিয়ে, আর ওদিকে কিডনির প্রবলেমের কারণে কিডনি আবার এখান দিয়ে মানে রিঅ্যাবজর্পশন করতে পারে না, মানে যা উৎপন্ন হয় তার থেকে আরো বেশি পরিমাণে সে ফ্লুইড ছেড়ে দেয়। মানে বডি কন্টিনিউয়াসলি এডেমেটাস হইতে থাকে, বুঝছো? এই জন্য সিভিয়ার এডেমা হয়, আর যেটাকে বলা হয় অ্যানাসার্কা, যে এডেমাটা হয় সেটাকে বলা হয় অ্যানাসার্কা। তো কি বুঝছো? উনি তো ক্লাসেই নাই। ও আচ্ছা আচ্ছা। এবার আসলে নেফ্রোসিস বা নেফ্রোটিক সিন্ড্রোমের 4-4টা ক্লাসিক সাইন আছে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রোটিনিউরিয়া, হাইপোঅ্যালবুমিনিমিয়া, এডেমা বা অ্যানাসার্কা, এরপর হাইপার লিপিডিমিয়া। তো আমরা একটু দেখার চেষ্টা করি। এবার আসি হলো, এটা তো বললাম ফাইন্ডিংস কি পাওয়া যায়। এবার এপি বা নেফ্রাইটিক সিন্ড্রোমে হয় কি, বা এপিএসজিএন ফাইন্ডিংস সিমিলার টু অ্যাকিউট রেনাল। এটা সোজা কথা কি জানো, এই নেফ্রাইটিক সিন্ড্রোমের যা আছে না বেশিরভাগই অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট রেনাল ফেলিওরের মতো হয় সব। তো ফাইন্ডিং সিমিলার টু অ্যাকিউট রেনাল ফেলিওর, লাইক হাইপারটেনশন, এডেমা হয়, অলিগুরিয়া, হেমাচুরিয়া হয়, ইনক্রিজ বার্ন অ্যান্ড ক্রিটিনিন, লাইক ফিভার এটসেট্রা। আর প্রোটিন ইউরিনে যখন প্রোটিন থাকে এটা ফোমি থাকে, ফোমি। আর এটা ফোমিটা কেন হয়? ইউরিন প্রোটিন থাকার কারণে, প্রেজেন্স অফ প্রোটিন, ইউরিন ফোমি হয়। আর ইয়েতে কি হয়, এপিএসজিএন বা নেফ্রাইটিক সিন্ড্রোমে কি হয়, ডার্ক অর ব্রাউন কফি অর কোলা কালার ডিউ টু হেমাচুরিয়া। এখানে ইয়ে হয়, কি বলে, ইউরিনের সাথে ব্লিডিং যায়, যার ফলে হেমাচুরিয়া হয় এবং ডার্ক অর ব্রাউন কালার হয়। ম্যানেজমেন্ট কি, যেহেতু নেফ্রোটিক সিন্ড্রোম একটা অটো ইমিউন, এটা কোনো এক্স্যাক্টলি কারণ জানা নেই, এই জন্য ইমিউনো সাপ্রেসিভ, লাইক এরপরে থায়াজাইড ডায়াবেটিক্সও ব্যবহার করা হয়। থায়াজাইড ডায়াবেটিক্স দিয়ে ইউরিন বডি মানে সেল থেকে ইয়ে বের করে নিয়ে আসা হয়। তারপরে অ্যাকুট বা নেফ্রাইটিক সিন্ড্রোমে কি হয়, অ্যান্টিহাইপারটেনসিভ লাইক ডিজোক্সিন, তো ডায়াবেটিক্স, ফ্লুইড রেস্ট্রিকশন, পেরিটোনিয়াল ডায়ালিসিস ইফ সিভিয়ার রেনাল ফেলিওর দেখা যায় আর কি তখন। কোর্স অফ ডিজিজ, রিমিশন অ্যান্ড এক্সারসারবেশন লাস্টিং মান্থস টু ইয়ার্স। রিমিশন এবং এক্সারসারবেশন এটা একটা শব্দ, এটা খুবই আমরা এটা কখনো ভালো হয় পেশেন্ট, কখনো আবার আবার আগের মতো খারাপ অবস্থায় চলে যায়, এবং এটা প্রায় বছর, মাস থেকে বছর পর্যন্ত যায়। আর নেফ্রেটিক সিন্ড্রোমে হয় কি, self-limiting in about 14 days, rarely progress to chronic renal failure. আর যেহেতু নেফ্রোটিক সিন্ড্রোম একটা প্রোটিন লস থাকে, জন্য প্রোটিন জাতীয় খাবার বাড়াতে হবে এবং সোডিয়াম জাতীয় খাবার কমাতে হবে, কারণ সোডিয়াম কি বলে, আমাদের সোডিয়াম আমাদের ভেসেলে ইয়ে করে, কি বলে, ডিউরিং এডেমা ফেজ অনলি, মানে শুধুমাত্র যখন বেশি ফোলা থাকে শরীর তখন শুধুমাত্র সোডিয়ামটা কমাতে হবে আর প্রোটিন জাতীয় খাবার বাড়াতে হবে। আর নেফ্রাইটিক সিন্ড্রোমে হয় কি, হাই ক্যালোরি বাট লো প্রোটিন ডায়েট, কারণ এখানে কিন্তু কিডনি তোমার প্রোটিন বের করে দেয় না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস হইলো, পার্থক্য হইলো, নেফ্রোটিক সিন্ড্রোমে প্রোটিন লস হয়, নেফ্রাইটিক সিন্ড্রোমে প্রোটিন লস হয় না। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখো কিন্তু। কেন এখানে প্রোটিন লস হয় নেফ্রোটিক সিন্ড্রোমে? এখানে যেই স্ট্রাকচারাল, আই মিন যেই ইয়েটা আছে না, কিডনির যে জালি বা ফিল্টার, এই ফিল্টারের যে জালিটাই ভেঙে যায়, যার ফলে প্রোটিনটা বের হয়ে যায়। আর এখানে কিন্তু জাস্ট ইনফ্লামেশন হয়, কোনো স্ট্রাকচারাল ডিফর্মিটি হয় না, যার কারণে প্রোটিন লস হয় না। এই কারণে এখানে প্রোটিন জাতীয় খাবার কম এবং সোডিয়াম জাতীয় খাবার কম খাবে, ক্যালোরি বাড়াবে। আর নেফ্রোটিক সিন্ড্রোমে প্রোটিন বাড়াবে, সোডিয়াম কমই খাবে, শুধুমাত্র এডেমাস ফেসে। এই জিনিসটাই আমাদের বলার ছিল। চলো আমরা এবার একটু নেফ্রোটিক এবং নেফ্রোটিক সিন্ড্রোম সম্পর্কে আরেকবার একটু ডিটেইলে জানার চেষ্টা করি।
And already পড়ে আসছে এগুলো সবই জানা আছে an autoimmune disorder leading to structural alteration of glomerular membrane which increase the permeability of plasma proteins particularly albumin. নেফ্রোটিক সিন্ড্রোমে বিশেষ করে অ্যালবুমিনটা লস হয় ইন ইট ট্রিগার্স দ্য রাস মেকানিজম উইথ সিগনিফিক্যান্ট ওয়াটার রিটেনশন with general shift of plasma into interstitial space with severe edema. Characterized by remission and exacerbation may last for months to years. Peak age in preschooler boys more than girls. ফাইন্ডিংস কি প্রোটিনিউরিয়া, হাইপারলিপিডিমিয়া, তারপর হাইপোঅ্যালবুমিনিমিয়া, অ্যানিমিয়া, প্যালোলিথার্জি, ম্যালনিউট্রিশন, নাউসিয়া, এটসেট্রা। এনাসারকাম ভেরি ইম্পর্টেন্ট, এই মানে ইম্পর্টেন্ট একটা শব্দ এখানে। এনাসারকাম কেন হয়? হোল বডিতে যখন ফুলে যায়। পাফিনেস অ্যারাউন্ড দ্য আইস ইন দি মর্নিং, অ্যাসাইটিস মানে অ্যাকুমুলেশন অফ ওয়াটার ইন দি পেরিটোনিয়াল এরিয়া, আমাদের পেটের এখানে প্রচুর পানি জমে যায়। স্ক্রুটাল এডেমা, অ্যাঙ্কেল এডেমা এটসেট্রা। ম্যানেজমেন্ট কি? থায়াজাইড ডায়াবেটিক্স, এই যে থায়াজাইডের এইচসিটিজি থায়াজাইড। আচ্ছা, এখানে ল্যাসিক্স কিন্তু ব্যবহার করা হয় না বা লুব্রাটিক্স কিন্তু ব্যবহার করা হয় না, ঠিক আছে? কারণটা হলো লুব্রাটিক্স খেলে আরো বেশি প্রোটিন লস করে। এরপর আসলে কর্টিকোস্টেরয়েডস, যেহেতু এটা অটোইমিউন, কর্টিকোস্টেরয়েড ইমিউনোগ্লোবুলিনস, এই ইমিউনোগ্লোবুলিনস ব্যবহার করা হয় কারণ হলো এরা ইমিউনো সিস্টেমটাকে স্টেবিলাইজ করে দেয়। ডায়েট মডিফিকেশন কি? হাই প্রোটিন, কারণ এখানে প্রোটিন লস হয়। লো সোডিয়াম ডিউরিং এডেমা ফেজ অনলি। নার্সিং কেয়ার, বেড রেস্ট টু কনজার্ভ এনার্জি। ফাইন্ড অ্যাক্টিভিটিস ফর কোয়াইট প্লে। মেনটেন স্কিন ইন্টিগ্রিটি, কারণটা কি? কেন মেনটেন স্কিন ইন্টিগ্রিটি করা হয়? কারণ শরীর অনেক ফুলে যায়, তো এই জন্য চামড়া ফেটে ফেটে যাওয়ার চান্স থাকে, এই জন্য স্কিনটাকে খুব ভালোভাবে যাতে রক্ষা করে সেটা সেটা এনশিওর করার চেষ্টা করা হয়। ডু নট ইউজ ব্যান্ড-এইড। ইয়েস, বাচ্চারা অনেক সময় ছোট, ছোট বাচ্চাদের, অল্প বয়সী বাচ্চাদের হয়তো প্রি-স্কুলারদের, এরা হাতে ওই যে বিভিন্ন চুইংগামের সাথে যেই স্টিকার পাওয়া যায় এগুলো লাগায় রাখে। এগুলা কি করে? আমাদের চামড়া তো এমনিই ফুলা থাকে, এগুলা তোমার কেটে, কেটে যায়। আচ্ছা, আমরা কিছু স্লাইড বাকি আছে। কয় মিনিট আছে আমরা? শেষ করতে পারবো? এই এর আগে মনে হয় না। পারবো নাকি? হ্যালো? 5 মিনিট আছে ভাইয়া। 8 মিনিট? 5 তাহলে একটু ইয়েটা দেখি আমরা, হালকা কিছু স্লাইড বাকি আছে, এগুলো একটু দেখি। অলরেডি আমরা পড়ছি যে 4 টা ইম্পর্টেন্ট সাইন ফর নেফ্রোটিক সিনড্রোমের। প্রোটিন কমে যাবে, প্রোটিন মানে প্রোটিন ইউরিয়া হবে, ইউরিনের সাথে প্রোটিন যাবে, তারপরে হাইপো অ্যালবুমিন কমে যাবে, বডি এনারসার্ক হবে, আরেকটা হলো হাইপারলিপিডিমিয়া হবে। হাইপারলিপিডিমিয়া কেন হয়? লস অফ অ্যালবুমিন স্টিমুলেটস লিপোপ্রোটিন সিনথেসিস বাই লিভার, এই কারণে হাইপারলিপিডিমিয়া হয়। অ্যালবুমিন যখন কমে যায়, কিডনি কি করে, সরি লিভার কি করে, ওই লিপোপ্রোটিন সিনথেসিস এটা তোমার স্টিমুলেট করে, যার ফলে বডি তোমার লিপিড লেভেল বেড়ে যায়। আর ডায়াবেটিক্স তো আমরা জানি যে পটাশিয়াম ডিপ্লেটিং ডায়াবেটিক্স কিন্তু লুপ ডায়াবেটিক্স আছে, থায়াজাইড ডায়াবেটিক্স আছে। তবে লুপ ডায়াবেটিক্স এখানে ব্যবহার করা হয় না, কারণটা হলো এই লুপ ডায়াবেটিক্সটা কিন্তু আরো বেশি প্রোটিন কমায় দেয়, এই জন্য লুপ ডায়াবেটিক্সটাকে অ্যাভয়েড করা হয়। অনলি থায়াজাইড ডায়াবেটিক্স হিয়ার এর কোশ্চেন পাওয়া গেছে। অ্যাভয়েড পেডিয়াট্রিক ইউরিন কালেক্টর ইন এ চাইল্ড উইথ নেফ্রোটিক সিনড্রোম। পেডিয়াট্রিক ওই যে বাচ্চাদের ইউরিন যাদের ধরে রাখছে, যেন ইউরিন কালেক্টর আছে, এটা নেফ্রোটিক সিনড্রোমে ব্যবহার করা হয় না। কারণটা কি? এটা মাই ইনক্রিজ দ্য রিস্ক অফ স্কিন ব্রেকডাউন, কারণ একদম পুরো বডি সবই তো ফুলে যায়, যে কারণে তোমার ওই জায়গায় দেয়া হয় না। টু কালেক্ট নন স্টেরাইল স্পেসিমেন ফ্রম এ চাইল্ড হু ইজ নট টয়লেট ট্রেন্ড, নার্স ক্যান প্লেস সেভারাল কটন বলস ইন ডায়াপার অ্যান্ড লেটার স্কুইজ অন ডিপস্টিক। এটাও আমি কোশ্চেন, এটা পাইছিলাম ফারানা, কোথাও পাইছিলাম এরকম কোশ্চেন এটার? কোনটা ভাইয়া? এই যে এই যে নেফ্রোটিক স্কিন সিনড্রোম। ব্রেকডাউন হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাদের। ইলেকট্রনিক সিন্ড্রোম থেকে তো কোশ্চেন হয়, অনেক কোশ্চেন। হ্যাঁ। এটা ভালো আহ, করে মনে রাখাও দরকার। একটা হ্যাঁ, হচ্ছে কিডনির নিজের প্রবলেম, আরেকটা হচ্ছে বাহিরের প্রবলেম। একটা ইয়েস, মানে নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু কিডনির স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়, একদম গাঠনিক পরিবর্তন ঘটে, যার ফলে প্রবলেমটা বেশি। আর নেফ্রাইটিক সিনড্রোমে অন্য জায়গার প্রবলেম উইরা আসছে কিডনির দিকে, এরকম মানে স্কিনের প্রবলেম আসছে কিডনিতে, নেফ্রাইটিক এই সিনড্রোমে। তো হ্যাঁ, একটা
প্রোটিন লস আর একটা হচ্ছে ইনফ্লামেশন, এই দুইটা জিনিস হ্যাঁ, মনে রাখলে ইজিলি করা যাবে। ইয়েস। আর নেফ্রোটিক সিনড্রোমে কেন ফোমি ইউরিন? কারণ ওই যে প্রোটিন গেলে ফ্রথি মানে ফেনা ফেনা যুক্ত ইউরিন হয়। আর অলরেডি তো বলছি যে স্ট্রেপ্টোকল ইনফেকশন এটা যদি তোমার হয় থ্রোট, তাহলে রিমাটিক ফিভার অথবা তোমার ধরে নিতে পারো এটা এন্ডোকার্ডাইটিস। আর স্ট্রেপ্টোককাল স্কিন আই মিন ইমপেটিগো মানে এই যে হানি কালার, আই রিপিট, হানি কালার্ড ক্রাস্ট হয় মানে স্কিনে যখন, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই শব্দটা জানাটা জরুরি। স্কিনে যদি কোনো হানি কালার এই শব্দটা উল্লেখ পাও তাহলে ধরে নিবে ইমপেটিগো। এটা খুবই হাইলি কন্টাজিয়াস কিন্তু। হানি কালার্ড ক্রাস্ট অনেক বাজে লাগে আমার কাছে ছবিটা। হানি কালার্ড ক্রাস্ট মানে এখানে বাচ্চাদের স্কিনে তোমার হানি হানি দানাদার এক ধরনের প্রবলেম হয়, যেটাকে ইমপেটিগো, এটা হাইলি কন্টাজিয়াস। এটা এটা কিডনিতে ইনফ্লামেশন করে বাচ্চাদের, যেটাকে বলা হয় নেফ্রাইটিক সিনড্রোম। এই স্ট্রেপ্টোকক্কাল স্কিন ক্যান লিড টু এপিএসজিএন বা অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটাকে নেফ্রাইটিক সিনড্রোমও বলা হয়। আচ্ছা, এই ইএসও টাইটার, ইএসও টাইটারটা দ্বারা কি বোঝায়? বডিতে কোনো ইনফেকশন আছে কিনা সেটা বোঝা হয়। আর যেহেতু ভাইয়া কেটে চলো আমরা একটা 10 মিনিটের ব্রেক, 10 মিনিট।